আমি কথা রেখেছি মামুনি। আগে জেদ ছিল, জিততে চাওয়া ছিল, কিন্তু আজ আজ এটা নিখাত ভালোবাসা, খাঁটি, নির্মল, নিঃশর্ত ভালোবাসা। রোকসানা কোনো শব্দ করে না, শুধু চোখ বিছে ওঠে মুহূর্তেই। রোকসানার মনে হয় ধূসর সেই ছোট্ট ছেলেটি, যে খেলনার জন্য রাগ করে ঘাল ফুলিয়ে বসে থাকতো, যে রাতে জেগে ওঠে মামনির কোলে মুখ গুজে ঘুমাতে চাইতো। সেই ধূসরই যেন ফিরে এসেছে আবার, আরও পরিণত হয়ে, আরও ভালোবেসে। রোকসানা ধীরে ধীরে ধূসরের হাত দুটো নিচের বুকে টেনে নেন, একবার নয় দুইবার, পরপর চুমু খান সেই হাতের উপর, যেন আশীর্বাদে মুড়ে দেন ধূসরকে। তারপর নিচের কপালের কোচা সোজা করে ধূসরের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমি জানি তালুকদার আব্বা, আব্বা তুমি কখনো ভুল করতে পারো না। আমাদের গর্ব আর আমার ভরসা। ধূসর এবার নীরবে উঠে দাঁড়ায়। চারপাশে তখনও শোরগোল, কান্না, উদ্বেগে জর্জরিত পরিবেশ, কিন্তু ধূসরের চোখে তখন শুধুই এক জেদ, এক চিলতে দেরিও যেন আর সহ্য হচ্ছে না তার। সোজা এগিয়ে গিয়ে রোকসানার কোলে শুয়ে থাকা ইচ্ছেকে এক ঝটকায় নিজের বাহুতে তুলে নেয় ধূসর। সকলের চক্ষু চড়ক গাছ। এই দৃশ্য কেউ কল্পনাতেও করেনি। রোকসানা প্রথমে কিছু বলতে গিয়েও থেমে যান। ছেলের চোখে যেভাবে আগুন দাও দাও করে জ্বলছে, সেখানে তার ক্ষমতা পর্যন্ত যেন তুচ্ছ। লজ্জা, ভয় আর বিষময়ে চুপ করে থাকেন তিনি। আর সেই মুহূর্তে বাড়ির অন্যরা, বিশেষ করে আত্মীয় স্বজন, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কারো মুখে কোনো শব্দ নেই। ধূসরের বাহুতে থাকা ইচ্ছে যেন এক মুহূর্তে জ্বলে ওঠে লজ্জায়, মুখের চারপাশ রক্তিম হয়ে যায়। বাবার সামনে, চাচাদের সামনে এইভাবে ইচ্ছে ছটফট করতে থাকে ধূসরের হাত থেকে বেরিয়ে যেতে। শরীর গুটিয়ে নেয় লজ্জায়, ফিস ফিস করে গলা নামিয়ে বলে, নামিয়ে দিন অসভ্য পুরুষ, প্লিজ, সবাই দেখছে। এর বিপরীতে ধূসর শুধু ইচ্ছের দিকে মুখ নামিয়ে বলে, রেড স্ট্রবেরি, অসভ্যতামির কিছু না করতে অসভ্য হয়ে গেলাম। তাহলে আজকে 27 বছরের ধৈর্যের সীমানা পার করি। ধূসরের ঠান্ডা নিভার কণ্ঠে এমন জেদ যেন বাতাস কাঁপিয়ে দেয়। ইচ্ছে চুপ করে যায়। তার হৃদয় জুড়ে তখন কেবল ধূসরের উষ্ণ নিঃশ্বাস, কণ্ঠের ভয়াবহ স্থিরতা আর চারপাশের থমথমে পরিবেশ। ধূসর নিজের বাহুতে ইচ্ছেকে শক্ত করে আগলে ধরে। দৃঢ় পায়ে মির্জা বাড়ির বাইরে পা বাড়ায়। চোখে মুখে বিষময়, আনন্দ ছায়া নিয়ে উপস্থিত সবাই একে একে পেছনে সরে দাঁড়ায়। কেউ কিছু বলতে চায়, কেউ চুপ করে নিঃশ্বাস চেপে রাখে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর ধূসরকে থামিয়ে দেয়। ইনায়েত তালুকদারের গম্ভীর কণ্ঠ, চোখ জ্বলছে অভিমানে, অথচ কণ্ঠে ভর করে এক ধরনের পিতৃস্নেহ আর অপার নিয়ন্ত্রণের সুর। সাফিয়াকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ ধূসর? ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখো, আমি এখনো জীবিত। ধূসর দাঁড়ায় না, পেছনে ফিরে তাকায় না একবারও। সামনের দিকে তাকিয়ে কণ্ঠ নীরব অথচ শোনিত। আপনার সাফিয়া এখন তার স্বামীর কোলে চেপে শ্বশুরবাড়ি যাচ্ছে, আর সে স্বামী আমি। আপনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আমি যা নিতে এসেছিলাম তা নিয়েই ফিরছি, আমার ইচ্ছেকে। শব্দগুলো যেন ছুরি হয়ে বাতাস ছেদ করে যায়। এক মুহূর্ত মুখ থুবড়ে পড়ে সব কর্তৃত্ব, সব অহংকার। আর ধূসর, সে এক হাতে ইচ্ছেকে বুকের সাথে চেপে ধরে, অন্য হাতে সময়কে থামিয়ে দেওয়ার মতো দৃঢ়তা। মির্জা বাড়ির গেট পেরিয়ে যায়। শীতল সকালের বাতাস, রক্তের তাপ ছুঁয়ে যায় যেন। আর ইচ্ছে কেবল ধূসরের বুকের ধ্বংসাত্মক স্পন্দনে মাথা গুজে থাকে। কিছুক্ষণ পর মির্জা বাড়ির ধুলো উড়িয়ে কালো মার্সিডিজ ব্রেঞ্জ ছুটে চলে রাস্তার বুক চিরে। ঘূর্ণয়মান চাকা যেন আজ কোনো গন্তব্য নয়, বরং কোনো অদৃশ্য প্রতিজ্ঞার দিকে ধাবমান। বজ্রকণ্ঠে চালকের আসনে বসে ধূসর, মুখে কোনো আবেগ নেই, চোখে স্থির দৃষ্টি। সামনের রাস্তা যেন তার প্রতিপক্ষ, আর সময় যেন প্রতিযোগী। কোনো গান নেই, কোনো কথা নেই, শুধু ইঞ্জিনের গর্জন আর ধূসরের নিঃশব্দ প্রতিজ্ঞা। গাড়ির ভেতরে ধূসরের পাশের সিটে বসে ইচ্ছে জানালার কাজ নামিয়ে দিয়েছে। সকালের কোমল হাওয়ায় তার এলোমেলো চুল উড়ছে। ইচ্ছে জানালার বাইরে মুখ বের করে চোখ বন্ধ করে রেখেছে, এমনভাবে যেন একটুখানি মুক্তি খুঁজছে।
হাওয়ার পরশে নিজেকে হারিয়ে দিতে চাইছে, কিন্তু চোখ বন্ধ করলে ভেসে ওঠে সেই মুহূর্তগুলোর চিত্র, যখন সব উলটপালট হয়ে গিয়েছিল। ধূসর ভাইয়ের মুখ, তার কঠোর চোয়াল আর গভীর চোখ, তার বলা প্রতিটি শব্দ যেন এখনো কানে বাজে। অন্যদিকে বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে তৃণ, রাদীপ আর তোফ ধূসরের এমন প্রতিজ্ঞার কথা শুনে একসাথে হেসে ওঠে। তোফ তো খুশিতে শীষ বাজিয়ে ফেলে। তৃণ মুচকি হেসে বলে, এটা তো আমাদের ধূসর, প্রেমিকের ছায়ার যোদ্ধা। অন্ধকার ঘরের ভেতরে ঈশিতাকে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে তৃণ। আলো বলতে শুধু জানালা দিয়ে আসা এক টুকরো হালকা হলুদ আলো, যা ঈশিতার মুখে পড়ে তার লজ্জা মাখা অভিব্যক্তিকে স্পষ্ট করে তোলে। ঈশিতার চোখের পাপড়ি ভারী, ঠোঁট কাঁপছে, অল্প নিঃশ্বাস যেন গভীর হয়ে এসেছে। তৃণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশিতার চোখে। এক হাতে ঈশিতার কোমর শক্ত করে ধরে, আরেক হাতে চিবুকটা আলতো করে তোলে। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছে আমার। তৃণের গলা ভারী হয়ে আসে। ধূসর আমার আগে বিয়ে করে ফেললো, এটা আমি মেনে নিতে পারছি না জান। আমার রক্ত গরম হয়ে যায় যখন ওদের একসাথে দেখি। আমি আর সইতে পারছি না, আমি আর লুকিয়ে থাকতে পারবো না। বলেই তৃণ ঈশিতার গালে ঠোঁট ছুঁয়ে দেয় গভীরভাবে। ঠোঁটের কোণে এক তৃষ্ণার ছোঁয়া, অথচ গভীরে এক রকম যন্ত্রণা লুকিয়ে। ঈশিতা চমকে ওঠে, তারপর ধীরে ধীরে তৃণকে জড়িয়ে ধরে। হাত দুটো তৃণের পিঠে গিয়ে থামে, যেন সেই জ্বালাটুকু ভাগ করে নিচ্ছে। তৃণের নিঃশ্বাস এবার ঈশিতার কানের পাশে এসে থামে। আমি খুব দ্রুত ধূসরকে সব বলতে চাই, জানিয়ে দিতে চাই আমাদের কথা। আমি আর অপেক্ষা করতে পারছি না। ঈশিতা এবার ঠোঁটে আঙ্গুল তুলে চুপ করিয়ে দেয় তৃণকে। চুপ। গলায় মায়া মেশানো সুর। আমার পরীক্ষা শেষ হোক না আগে, আর কয়েকদিনই তো। তারপর আপনি বাড়িতে প্রস্তাব দিন। আম্মু আব্বু যখন জানবে আপনি আমার পাশে চিরদিন থাকতে চান, তখন না হয় সবকিছু নতুন করে শুরু হবে। তৃণ ধীরে ধীরে ঈশিতার আঙ্গুল নিজের হাতে নিয়ে ধরে রাখে, মাথা নিচু করে বলে, তুই পালিয়ে যাবি না তো? ধূসর বা কেউ যদি আমাকে ভুল বুঝে, যদি আমাদের আলাদা করার চেষ্টা করে? ঈশিতা মাথা নাড়ে। আমি আপনার, শুধুই আপনার। কেউ যদি আমাদের ভুল বুঝে, তাদের ভুল প্রমাণ করব আমরা একসাথে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না তৃণ, এতটুকু বিশ্বাস করতেই পারেন। তৃণ তখন ঈশিতাকে আবার জড়িয়ে ধরে, চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসে যেন নিজেকে সংবরণ করে। ঘরের অন্ধকার আরো গাঢ় হয়, কিন্তু তাদের ভালোবাসার আবেশে ঘরটা যেন এক গোপন নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যেখানে শুধু দুটো মানুষের স্পর্শ, প্রতিজ্ঞা আর হৃদয়ের শব্দ শুনতে পাওয়া যায়। এমন সময় বাইরে থেকে রুহির চিন্তিত গলা ভেসে আসে। ঈশিতা, তুই কোথায়? ডাকটা শুনে ঈশিতার ভেতরে হঠাৎ ভয় চেপে বসে, চোখে মুখে ছায়া নামে উৎকণ্ঠার। তৃণ চোখের দিকে তাকিয়ে বলে ওঠে চাপা স্বরে, ছেড়ে দিন আমায়, রওনা দিতে হবে। রুহি ডাকছে। কেউ কিছু জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তৃণ যেন কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতার মুখের দিকে, একটু বেদনার মতো, একটু তৃষ্ণার মতো। তারপর খুব ধীরে, খুব নরম করে ঈশিতাকে নিজের বাহু থেকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগেই শেষবারের মতো আরেকটু শক্ত করে গভীরভাবে আলিঙ্গন করে নেয় ঈশিতাকে, যেন সেই মুহূর্তটাই তার চিরকালের হয়ে থাকুক। ঈশিতা একবার চোখ নামিয়ে নেয়, কিছু না বলে নিঃশব্দে সরে যায়, রুহির দিকে হাঁটা দেয়। আর তৃণ দাঁড়িয়ে থাকে অন্ধকারে, বুকের মাঝে ঈশিতার শেষ আলিঙ্গনের উষ্ণতা আগলে রেখে। বেলা গড়িয়ে সন্ধ্যার ছায়া নামছে ধীরে ধীরে। আকাশের বুকে ছাড়ানো লালচে আভা যেন কোনো অজানা অশুভ সংকেত দিচ্ছে। সূর্য অস্ত যাওয়ার আগে সেই নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারিদিকে। পাখিরা ব্যাকুল হয়ে ফিরে যাচ্ছে তাদের নিরাপদ নীড়ে। আর হাওয়ার বুকে যেন এক অদ্ভুত ভার, মেঘ যেন ধীরে ধীরে চেপে বসেছে শহরের বুক জুড়ে। গরমের দিন হলেও সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে এসেছে, ঠিক যেন
কিছু একটা ঘটতে চলেছে। প্রকৃতির এই অদ্ভুত আচরণ টের পায় না সবাই, তবে যারা মন দিয়ে অনুভব করে তাদের কাছে এই বদলে যাওয়া সন্ধ্যা যেন কোনো অশনি সংকেত। মহাসড়কে সারি সারি যানবাহনের শব্দের মাঝে একটানা হর্নের আওয়াজে মাঝে মাঝে ছেদ পড়ে নিস্তব্ধতার। ঠিক সেই কোলাহলের মাঝেই কালো রঙের মার্সিডিজ বেঞ্জ ছুটে চলছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। গাড়ির কাঁচ খোলা রাখা, বাইরের আলো প্রতিফলিত হয়ে যেন ভিতরের অন্ধকারকে আরও গাঢ় করে তোলে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটির চোখে স্পষ্ট একটি লক্ষ্যভেদী দৃষ্টি, চোখজোড়া স্থির, ঠোঁট চেপে ধরা, যেন মন জুড়ে গুমড়ে উঠছে একটা প্রতিজ্ঞা। ধূসর এক হাতে স্টিয়ারিং ধরে নিঃশব্দে ড্রাইভ করছে, অন্য হাতে ইচ্ছেকে আলতোভাবে জড়িয়ে রেখেছে বুকের সাথে, যেন একটু না নড়ে। ইচ্ছে গুটিসুটি মেরে ধূসরের বুকের উপর ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের ভারে ধূসরের বুকে ধাক্কা দিচ্ছে নরম তালে। গাড়ির মধ্যে কেবল ইঞ্জিনের মৃদু গড়গড় শব্দ, আর মাঝে মধ্যে বাইরে থেকে আসা ঝিরিঝিরে হাওয়ার বাতাস। ধূসর ড্রাইভ করছে চোখের সামনে, অথচ মন বারবার চলে যাচ্ছে ইচ্ছের দিকে। চোখ বারবার এক পলক ইচ্ছের মুখের উপর থামে, যেন নিশ্চিত হতে চায় এই মেয়ে এখন তার, শুধুই তার। নিজের চোখের সামনে থাকাই অস্তিত্বটুকু এতটাই দামি যে বারবার না তাকিয়ে যেন নিজেকে স্থির রাখতে পারছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধূসর, কেবলমাত্র নিজের ভেতরের সংশয় আর অব্যক্ত ভয়গুলো সামলে নেওয়ার জন্য। রাস্তাটা ফাঁকা, মাঝে মধ্যে দু একটা গাড়ি হুশ ঘোরে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু ধূসরের মন খালি। একটাই কথা ঘুরছে, ইচ্ছে এখন নিরাপদে আছে। যতক্ষণ সে আছে কেউ ছুঁতে পারবে না তাকে। বেশ কিছুটা সময় এভাবে যাওয়ার পর ধীরে ধীরে গাড়িটি থামে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান তড়িঘড়ি করে এগিয়ে আসে, জানালা দিয়ে ধূসরকে দেখে সালাম ঠুকে গেট খুলে দেয় দ্রুত। ভারী গেটের শব্দে ইচ্ছে একটু নড়ে ওঠে, তবে পুরোপুরি জাগে না। ধূসর এক ঝলক তাকায় ইচ্ছের দিকে, মুখে মৃদু শান্তির ছায়া, চোখে এক ধরনের শীতল তিতিক্ষা। গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে তালুকদার বাড়ির অন্ধকার ছায়াময় আঙিনার লনে। মনে হয় এই বাড়ির বাতাসে পর্যন্ত রহস্য জমে আছে, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। অন্যদিকে ইচ্ছে আবার নড়ে চড়ে ওঠে ধূসরের বুকের মধ্যে, মুখ গুজে দেয়, হাতের মুঠোয় ধূসরের শার্টটা আঁকড়ে ধরে। ঘুমের ভেতরেই যেন আরও গভীর আশ্রয় খোঁজে। নিঃশ্বাসগুলো ভারী, মুখে প্রশান্তি, তবু শরীরের ছোট্ট ছোট্ট নাড়াচড়ায় বোঝা যায় ইচ্ছের গভীর ঘুমের মাঝেও ধূসরকে অনুভব করছে। এক মুহূর্তের জন্য যেন ধূসরকে ছেড়ে দিতে চায় না। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের দিকে, চোখে প্রশ্রয় মাখা মায়া। হাতটা বাড়িয়ে ইচ্ছের কপালে চুল সরিয়ে দেয়, তারপর আলতো করে গালটা ছুঁয়ে বলে, বাবুরামু উঠে পড়ো, বাড়ি যেতে হবে। ইচ্ছে চোখ না খুলেই শার্টটা আরো শক্ত করে ধরে, যেন কিছুতেই ছাড়বে না। ধূসর মুচকি হেসে ইচ্ছের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে, নাকি স্বামীর কোলে চেপে যাওয়ার ধান্দা? ধূসরের কণ্ঠের গভীরতা, গরম নিঃশ্বাস আর এত কাছ থেকে ফিসফিসিয়ে স্বর সবকিছু মিলে যেন মুহূর্তেই ইচ্ছের ঘুম ছুটে যায়। এক লাফে উঠে বসে ঘরে, মুখ লজ্জায় লাল হয়ে যায় নিমিষেই। চোখ নামিয়ে ফেলে দ্রুত ইচ্ছে। ধূসর হাসে, চোখে মুখে খুনসুটির চিহ্ন, আর ইচ্ছে নিঃশব্দে কেবল মাথা নিচু করে বসে থাকে, যেন নিজের অজান্তেই কিছু বলে ফেলেছে শরীর, যা মন বলতে পারেনি এখনো। রাতের বাতাসে এক ধরনের অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আকাশের তারা ঝলমল করলেও মাটির নিচে যেন এক রহস্যের চোরা স্রোত বইছে। তালুকদার বাড়ির সামনে কালো গাড়িটা এসে থেমেছে অনেক আগে। ইচ্ছের মুখের দিকে আর একবার তাকিয়ে ধূসর ধীর পায়ে গাড়ির দরজা খুলে বাইরে নামে, মুখে একরাশ কঠিন নীরবতা। গাড়ির ভেতর মাথা নিচু করে বসে এখনো ইচ্ছে, চোখে মুখে অস্বস্তি, শরীর জুড়ে যেন হালকা কম্পন। ধূসর বাইকে দেখার সাহস পায় না, এতক্ষণ
যে সাহসে বসেছিল তা যেন হঠাৎ করে কোথাও হারিয়ে গেছে। কিন্তু হুট করেই গাড়ি অন্য দিকের দরজার শব্দে চমকে ওঠে ইচ্ছে। মুখ তুলে তাকায়, আর কিছু মুহূর্তেই চোখে পড়ে সেই চেনা মুখটা। ধূসর ভাই দাঁড়িয়ে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে, ঠিক যেন কিছু বলার প্রয়োজন নেই এমন একটা অভিব্যক্তি নিয়ে। এরপর আর কিছু বুঝে ওঠার সুযোগ নেই। ধূসর নির্দ্বিধায় ঝুঁকে পড়ে ইচ্ছেকে নিজের বাহুতে তুলে নেয়, একটা শব্দ না বলে। ইচ্ছে প্রথমে থতমত খেয়ে যায়, ঠোঁট কাঁপে, শরীরটা এক মুহূর্তের জন্য অবশ হয়ে পড়ে। কিন্তু ধূসরের বাহু শক্ত, স্থির, যেন একটা নিরাপদ দুর্গ। ধূসর দৃঢ় পায়ে তালুকদার বাড়ির মেন গেটের দিকে এগিয়ে চলে। ইচ্ছে তার কোলে। ধূসর চোখে হাড় চারপাশ অদ্ভুত তোড়ে হয়ে যায়। ইচ্ছে আরো লজ্জায় গুটিয়ে যায়, গাল রক্তিম হয়ে বুকের কাছে হাত শক্ত করে আঁকড়ে ধরে ধূসরকে, যেন এই একজনই তার আশ্রয়, তার ভয়, লজ্জা, প্রেম আর এক অজানা অনুভবের সম্মিলিত ঠিকানা। কলিং বেলের যান্ত্রিক শব্দ কানে যাওয়া মাত্রই মালা দৌড়ে আসে তালুকদার ভবনের মূল দরজার দিকে। ঘড়ির কাঁটা তখন রাত নেমেছে ইঙ্গিত করলেও ভবনের প্রতিটা কোণা নিস্তব্ধতা ভেঙে যেন প্রস্তুত হয়ে আছে কোনো অচেনা ঘটনা ঘটার অপেক্ষায়। মালা দরজা খুলতেই তার চোখ কপালে উঠে দেখে ধূসর তালুকদার তার কোলে একজন তরুণীকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে যেন ধূসরের বুকের কাছে মুখ লুকিয়ে রেখেছে, চুপচাপ, নির্ভার। ভাইজানের কোলে এক নারী মূর্তি, ইচ্ছে, শরীর ঢেকে আছে শাড়িতে, মাথা নিচু, চোখে এক অদ্ভুত লজ্জা আর লাবণ্যের মিশেল। মালা চোখ বড় করে তাকিয়ে থাকে, যেন বুঝে উঠতে পারছে না এই মুহূর্তের তৎপর্যটা আসলে ঠিক কি। মালার মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে, কিন্তু শব্দ করে কিছু বলার সাহস হয় না তার। ইচ্ছে ধূসরের কোল থেকে নামতে চায়, ছোটাছুটি করে ব্যাকুল হয়ে ওঠে। গাল তখনও লজ্জায় রক্তিম, চোখে জল টলমল করছে, কিন্তু ধূসর নিজের কণ্ঠে এক স্থির অথচ গভীর দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় এক ধাপ। সদর দরজা পার করে লিভিং রুমের অভ্যন্তরে পা রাখতেই ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে ঠান্ডা অথচ হৃদয়ের গভীরতা ছুঁয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আপনাকে স্বাগতম মিসেস ধূসর তালুকদার। ধূসর ঠান্ডা অথচ গভীর কণ্ঠে বলে ওঠে, থেমে আবার, আপনার শ্বশুরবাড়ি আপনাকে পেয়ে ধন্য। আমার 27 বছরের একাকী জীবনে আজ থেকে ইতি টানছি আমি। ইচ্ছে ধূসরের কাঁধে মুখ গুজে লুকিয়ে রাখে নিজের লাল হয়ে যাওয়া মুখ। ধূসরের সেই গভীর অথচ আশ্চর্য কোমল কণ্ঠ যেন ইচ্ছেকে মোহিত করে, স্পর্শ করে আত্মার গভীরে। চোখ বন্ধ করে আশেপাশে নিজেকে সঁপে দেয় ইচ্ছে, যেন সমস্ত ক্লান্তি ধুয়ে যায় এই কথাগুলোর মাঝে। মালা এখনো দাঁড়িয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তার মনে হয় সে কোনো সিনেমার দৃশ্য দেখছে। তালুকদার ভাইয়ের মতো পুরুষ, যাকে সে চেনে প্রচণ্ড গম্ভীর আর নির্ভীক বলে, সে আজ নিজের কাঁধে তুলে এনেছে ইচ্ছেকে, ঘোষণা করছে স্ত্রী বলে। কি হচ্ছে আসলে? সব প্রশ্ন জমা হয়ে থাকে বাতাসে। ভবনের প্রতিটি দেয়ালে যেন প্রতিধ্বনি বাজে মিসেস ধূসর তালুকদার। আর ঘরের কোণে জমে থাকা রাত যেন একটু একটু করে গাঢ় হতে থাকে, ঠিক যেমন কোনো রহস্য গল্প ধীরে ধীরে জমে ওঠে পরবর্তী বিস্ফোরণের অপেক্ষায়। মনের গভীরে ছায়া ফেলে কোনো অশনি সংকেত, কিছুটা লজ্জা, কিছুটা ভালোবাসা, আর অনেকখানি অনিশ্চয়তা নিয়ে ইচ্ছে আজ নতুন জীবনে পা রাখল। অথচ এই শুরুর ভিতরে লুকিয়ে আছে হাজার প্রশ্ন, আর ধূসর যেন প্রতিটি প্রশ্নের উত্তর নিজেই হয়ে উঠতে চায়। ধূসর সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, কোলে নিস্তব্ধ, ইচ্ছে চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। একবারও পিছনে না তাকিয়ে নিচে দাঁড়িয়ে থাকা মালাকে উদ্দেশ্য করে বলে ওঠে, খাবার রেডি করো মালা। ইচ্ছেকে সরাসরি কোলে তুলে নিয়ে ধূসর সোজা ঢুকে পড়ে নিজের ঘরের ভিতর। বিছানার উপর ইচ্ছেকে আস্তে করে বসিয়ে দেয়,
তারপর এগিয়ে যায় নিজের আলমারির দিকে, যেখানে রাখা এক বড় বক্স টেনে বের করে আনে। তারপর সেটি ইচ্ছের সামনে রেখে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। বক্স খুলে যেটা সবচেয়ে পছন্দ হবে ওটাই হাতে নিয়ে বসে থাকবি, কেমন? লুকানো ধরনের চাপ নয়, আবার অস্বীকারের সুযোগও নেই। দোসরের ভঙ্গিতে এক অদ্ভুত ভালোবাসার দখলদারিত্ব। দূষর ওয়াশরুমে ঢুকে গেল। ইচ্ছে নিঃশব্দে বসে পড়ে বক্সটির দিকে তাকিয়ে। হালকা লাল গোলাপি কাগজে মোড়ায় সেই বক্সের এক ধরনের উষ্ণতা মিশে আছে। ধূসর স্পর্শ যেন লেগে আছে প্রতিটি কোণে। ধীরে ধীরে ঢাকনা খুলতেই এক চিরকুট চোখে পড়ে, তার উপর লেখা, অষ্টাদশী, আপনাকে আমার জীবনের 18টা বসন্ত রাঙানোর জন্য অজস্র চুমু। চোখের পাতা কাঁপে ইচ্ছের। ঠোঁটে লেগে থাকা লজ্জায় ডুবে থাকা এক অস্পষ্ট হাসি। চিরকুটটি দ্রুত শাড়ির নিচে লুকিয়ে ফেলে, যেন কেউ দেখে ফেলবে এমন ভয়। বুকের মধ্যে ধুকবুকিয়ে ওঠে কিছু একটা অনুভব, যা কেবল ধূসরই সৃষ্টি করতে পারে তার ভেতর। আর কত কিছু সহ্য করবে ইচ্ছে, ভেবেই পায় না। রালটা যেন কিছুক্ষণের জন্য নিঃশব্দে থেমে যায়। নির্জন ঘর জুড়ে যেন ছায়া জমে আছে। হালকা চাঁদের মৃদু আলো জানালার ফাঁক দিয়ে পড়ে আছে বিছানার চাদরে। ইচ্ছে বিছানার এক কোণে বসে বাক্স খুলে বসে। ধীরে ধীরে একে একে সাজানো শাড়িগুলো বের করে গুনে গুনে 1, 2, 3 অষ্টাদশ সংখ্যা এসে চোখ আটকে যায়। আগের 12, 17টা শাড়ি গুনে গুনে পেয়েছিল, তবে কে দিয়েছিল জানে না। তবে এইবার কিছু যেন মিলাতে পারে ইচ্ছে। কালো রঙা সিল্কের একটা শাড়ি, সারা গায়ে সূক্ষ্ম হাতের কাজ করা, পাড়ে রূপালি জরির কাঁথা সাজ, সেই কালো গভীরতাকে যেন আরো রহস্যময় করে তোলে। শাড়িটার ভাঁজ খুলতে খুলতে ইচ্ছে একরকম অভিভূত হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ ক্লিক শব্দে চমকে ওঠে ইচ্ছে। ওয়াশরুমের দরজা লক খুলেছে। তার দৃষ্টি সেই দিকে যায়। ধূসর মুহূর্তেই চোখ স্থির হয়ে আসে, গলা স্বর আটকে আসে যেন। ধূসর ভাই। হঠাৎ নির্বাক, চোখ দুটো বড় হয়ে উঠে ইচ্ছের। ওয়াশরুম থেকে ধীরে ধীরে বের হয়ে আসে ধূসর। পুরো শরীরে শুধু কোমরে জড়ানো সাদা টাওয়েল, চওড়া বুকের উপর শিশিরের মতো ঢলঢল করে জমে আছে পানির কণা। কাঁধ থেকে গড়িয়ে পড়ছে অল্প অল্প পানি, যা বুকের নিচ দিয়ে পেট বরাবর চলে যাচ্ছে টাওয়ালের ভাঁজে। ভেজা চুলের ফাঁক দিয়ে টপটপ করে মেঝেতে পড়ছে পানি। টপটপ করে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা, আর প্রতিটি ফোঁটা সুঠাম কাঁধ বেয়ে মেঝেতে পড়ছে একটা ছন্দময় স্পন্দন নিয়ে। ধূসর এক হাতে চুলে হাত চালায়, ঝাঁকিয়ে পানি সরিয়ে নেয়, অন্য হাতে তোয়ালে সামলায়। ধূসরের চোখে ক্লান্তির আভা থাকলেও তাতে লুকানো আছে ঝলসে ওঠা বিদ্যুতের মতো গভীর কিছু। ধূসর যেন জানেই না সামনে কে দাঁড়িয়ে আছে, অথবা জানলেও ইচ্ছের প্রতিক্রিয়া বোঝার প্রয়োজন বোধ করে না। সোজা পায়ের টান মেঝেতে রেখে ধীর পায়ে হেঁটে যায় পাশে থাকা ড্রেসার টেবিলের দিকে। ইচ্ছে বসে আছে স্থির হয়ে। হৃদকম্পনটা এতটাই তীব্র যে সে বুঝতেই পারছে না নিজে নিঃশ্বাসও নিচ্ছে কিনা। ইচ্ছের চোখ আটকে আছে ধূসরের উষ্ণ ভেজা শরীরে। চোখ সরাতে পারছে না, গাল জ্বলতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে, হাত থেকে শাড়িটা আগলা হয়ে যায় কিছুটা। ভারী অসভ্য হয়েছে লোকটা। বিয়ে না করেই এভাবে সামনে ঘুরছে, ভাবতে থাকে অষ্টাদশী। ধূসর হঠাৎ ফিরে তাকায়, চোখে এক ধরনের হালকা বিষময়, তবুও ঠোঁটের কোণে একটা শয়তানি রকম হাসি খেলে যায়। ভয় পেয়েছিস? স্বরে ছিল ঠান্ডা উত্তাপ, ঠিক যেন আগুন নিভে গেলে পড়ে থাকে হঠাৎ জ্বলে ওঠার ভয়। ইচ্ছে চুপ, কিছু বলার সাহস পায় না। ধূসরের চোখে এমন এক রকম ছায়া, যেটা দেখে মনে হয় ও যেন মানুষ না, আগুনে পোড়া ছায়া কোনো। ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে। বাম কাঁধ থেকে পানি ঝরে পড়ে ইচ্ছের পায়ের কাছটায়। দৃষ্টি পড়ে সেই কালো সিল্কের শাড়িটার উপর, যেটা ইচ্ছের হাতে এখনো ধরা। এইটা পরবি? ধূসর বলে ইচ্ছেকে। ইচ্ছে কাপা গলায় জিজ্ঞেস করে, কেন? ধূসর কিছু না বলে সামান্য হেসে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। ইচ্ছের দম বন্ধ হয়ে আসে যেন।
ধূসর কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে। কারণ আজ রাতটা কালো হবে, খুব কালো। আর রেড স্ট্রবেরি পড়ে থাকবে আলো। শব্দগুলো যেন বাতাসে কেটে ইচ্ছের শরীরে প্রতিটি কোষে ঢুকে পড়ে। শিহরণ ওঠে। শরীর ফাঁকে লুকিয়ে থাকা আগুন যেন এবার গায়ে ছোঁয়াতে শুরু করেছে। এই শাড়ি তোকে মানাবে, তবে সাবধানে পরিস, কারণ যদি 1 ইঞ্চিও কারো চোখ পড়ে, আমি কিন্তু চোখ উপড়ে নিতে জানি। ধূসর কথা শেষ করে আর একবার তাকায় ইচ্ছের চোখে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে আলমারির দিকে। ইচ্ছে চুপ করে বসে থেকে ধূসরের সব কাহিনী অবলোকন করতে থাকে। আলমারির দিকে এগিয়ে যাওয়ার আগেই ইচ্ছের সাথে ধূসর চোখাচোখি করে বলে, ফ্রেশ হয়ে শাড়ি পরে নে। কণ্ঠে কোনো জোর নেই, নেই কোনো আদেশের তর্জনী, তবু এমনভাবে বলা যেন অস্বীকারের সুযোগ নেই। কিছু বলতে গিয়েও থেমে যায়, গলার কাছে শব্দ আটকে যায় যেন। ধীরে ধীরে মাথা নেড়ে শাড়িটা হাতে নেয়। ধূসর তখন পেছন ঘুরে যায়। ইচ্ছে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ধূসর পরনের টাওয়াল খুলে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। চুলের ভেজা প্রান্ত থেকে পানি টুপটাপ মেঝেতে পড়ে, কিন্তু চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা। অন্যদিকে ওয়াশরুমে দাঁড়িয়ে ইচ্ছে, হাতে ধরা সোনা রূপার কাজ করা শাড়িটা সে বুকের সাথে চেপে ধরে আছে। ইচ্ছে জানে না কিভাবে পরতে হয়, জানে না ঠিক কোন অংশ কিভাবে গেঁথে নিতে হয় শরীরের সাথে। জীবনে 2 বার শাড়ি পরেছে, তাও পরিয়ে দেওয়া, এসব ভেবে মুখ ফুলিয়ে ফেলে ইচ্ছে। বাথরুমে ভেজা মেঝে, দেয়ালের শিশিরে ভরা আয়নায় নিজের প্রতিফলন দেখে ইচ্ছে আরও অস্থির হয়ে পড়ে। শাড়িটা খুলে পরতে গেলে ভিজে যাবে, আবার পরতে না পারলে কি করবে? সময় পেরিয়ে যায় মিনিটের পর মিনিট, কিন্তু ইচ্ছে কিছুই করতে পারে না। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে কাঁধ উঁচু করে, যেন শাড়িটা তার দুর্বলতাকে ঢেকে রেখেছে। শেষমেশে যখন আর কিছুই মাথায় আসছে না, তখন হাল ছেড়ে দিয়ে শাড়িটা কোনো রকমে নিজের গায়ে জড়িয়ে নেয়। বুকের কাছে আঁচল চেপে ধরে দরজার কাছে গিয়ে কান পাতে। বাইরে নিস্তব্ধতা। ধূসর ভাই নেই হয়তো, এই বিশ্বাসে সাহস সঞ্চয় করে দরজাটা সামান্য ফাঁক করে উকি দেয়। ঘরে কেউ নেই দেখে টুপ করে স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলে ইচ্ছে। বুকের মধ্যে জমে থাকা কাঁপুনি যেন এক ঝটকায় নেমে যায়। ধীরে ধীরে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। পায়ের শব্দ যেন শোনা না যায় এমন করে হাঁটে। শাড়ির ভাঁজ খুলে যেতে যেতে আবার আঁচল সামলায়। আঁচলের নিচে ঢেকে রাখে তার অস্থিরতা, লজ্জা আর এক অনুচ্চারিত ভয়। শাড়ি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল ইচ্ছে। মালার ঘরে গিয়ে শাড়িটা ঠিকঠাক পরার পরিকল্পনা আগেই করে রেখেছিল, তবে দরজার হাতল ছুতেই আচমকা কেউ যেন ওর কবজি ধরে টেনে নেয়। পরক্ষণেই দেয়ালের গায়ে ঠেসে দাঁড়িয়ে যায় ইচ্ছে। সামনে এখন ধূসর। চোখ দুটি বিষময়ে বড় হয়ে আসে ইচ্ছের। ধূসর ভাই এখানে? সে তো ঘরে ছিল না। মুহূর্তেই নিজের হিসাবে ভুল বুঝতে পারছে ইচ্ছে। হয়তো বারান্দায় ছিল, অথবা স্রেফ চুপচাপ থেকে তাকে লক্ষ্য করছিল। এই পুরো সময়টায় ইচ্ছে দ্রুত নিজেকে গুছিয়ে নেয়। শাড়িটা দুহাতে বুক বরাবর আঁকলে ধরে। ধূসরের তীক্ষ্ণ গভীর দৃষ্টি যেন শরীরের ভেতর ঢুকে যেতে চাইছে। ইচ্ছে কাপা গলায় বলে, শাড়িটা পরিয়ে নিয়ে আসি, আমি পারছি না। কথাটা শেষ হতে দেয় না। ধূসর এগিয়ে এসে ওর সদ্য গোসল করা ঠান্ডা পেটে লাগিয়ে কোমরের ভেতরে বাহু গুজে দেয়। ঠোঁটের প্রান্তে চেনা এক রহস্যময় হাসি। নিঃশ্বাসটা গা ঘেঁষে আসে আর কানে কানে বলে, আমি পরিয়ে দেই। ইচ্ছে কেঁপে ওঠে। শরীরটা কেমন নিস্তেজ লাগতে থাকে মুহূর্তেই। মুখটা নিচু করে ফেলে, কিন্তু ধূসর এক চুলও নড়েনি। ধূসর ধীরে ধীরে শাড়িটা ইচ্ছের হাত থেকে নেয়। চোখে এক ধরনের ধোঁয়াটে আগুন, আর ঠোঁটে এক ধরনের নরম অথচ দাবিদার অভিব্যক্তি, যেন ইচ্ছে ওর, এবং এই শাড়িটা পরানোর অধিকারটা শুধুই ওর। ইচ্ছে কিছু বলে না। ধূসরের হাত যেন নিজেই নিজের দায়িত্বে নেমে পড়ে। ধীরে ধীরে কোমরের চারপাশ দিয়ে শাড়ি পেঁচিয়ে দেয়। হাতের আঙ্গুলগুলো ইচ্ছের ত্বক ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝে। অজান্তেই শাড়ির পাটা কাঁধে এনে রেখে পিন গুছে ধূসর
এক হাত দিয়ে আঁচল ধরে আরেক হাতে নিজের পকেট থেকে ছোট্ট একটা পেন বের করে। ধূসর যতটা না শাড়ি পরাচ্ছে তার চেয়েও বেশি সময় যেন ইচ্ছে দেখছে, অনুভব করছে। শাড়ি পরা নিয়ে এমন হবে এটা ইচ্ছে কখনো ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো নিজের আয়ত্তে নিয়ে ফেলতো শাড়ি পরার মতো কঠিন কর্ম। ধূসর তখনও মাথা নিচু করে একবার বলে ওঠে, তুই তো আমার, তোর শরীরের প্রতিটা বাঁক আমার চেনা, আর তোর লজ্জা সেটাও আমার। রেড স্ট্রবেরি। ইচ্ছে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে পড়ে, যেন মুখটা গরম হয়ে ওঠে। নিজেকে আড়াল করতে উঠে পড়ে, কিন্তু ধূসরের সামনে কিছুই গোপন রাখা যায় না। শেষবার এক গুচ্ছ কুচি ইচ্ছের হাতে ধরিয়ে দেয় ধূসর। গুজে নেওয়ার জন্য ইচ্ছে কাপা হাতে কুচি নাভি বরাবর গুজে ফেলল। ধূসর মাথা নামিয়ে ফ্লোরে বসে বাকিটা ঠিক করে দেয়। ইচ্ছের ছোট শরীরে যেন শিহরণ জাগে, শীতল স্রোত নেমে চলে শির দ্বারা বেয়ে। পাশের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ইচ্ছে। ধূসর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে শাড়ি ঠিক করে দিচ্ছে, আর ও নিজের বুকের ভেতরের ঢেউ সামলাতে পারছে না। ধূসর ফিসফিস করে বলে, আমি তোর শরীর নয়, তোর সমস্ত অস্তিত্ব গায়ে জড়াতে চাই, আমার হাত দিয়ে, আমার দৃষ্টি দিয়ে, আমার অধিকার দিয়ে। ইচ্ছে এবার আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওর পা কাঁপে। ধূসর তা টের পেয়ে কোমরের বাঁ পাশে এক হাত রাখে, আরেক হাতে কাজ ছুঁয়ে সান্ত্বনা দেয়, কিন্তু চোখের ভাষায় জানিয়ে দেয় সান্ত্বনার আড়ালেও তার অধিকার এখন। ধূসর ইচ্ছেকে সম্পূর্ণ শাড়ি পরিয়ে দেয়। ধূসর যেন ইচ্ছেকে ঢেকে দিল নিজের ছায়ায়, নিজের ছোঁয়ায়, আর এক ভয়ঙ্কর অথচ অসম্ভব ভালোবাসার দাবিতে। শাড়ি পরানো শেষ হলে ধূসর নিঃশব্দে ইচ্ছেকে আয়নার সামনে দাঁড় করায়। কালো সিল্কের কারুকাজ করা শাড়িতে ইচ্ছে যেন সত্যিই অন্য এক জগতের বাসিন্দা, নির্ঘাত কোনো ঘুমন্ত পরী, কোনো স্বপ্নের নারী, যার রূপ শুধু চোখে না মনে গেঁথে থাকার মতো। শাড়ির আঁচলে জড়ানো গভীর সৌন্দর্য যেন আয়নার প্রতিবিম্বেও আভা ছড়ায়। ইচ্ছের গালে থাকা কুচকে কালো তিলটা যেন শাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে, কে বেশি মোহ জাগানিয়া। ইচ্ছে আয়নার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে নিজেকে দেখে, খুঁটিয়ে খুঁটিয়ে আশ্চর্য হয়ে লক্ষ্য করে ধূসর ভাই কি নিখুঁতভাবে পরিয়েছে শাড়িটা। কোথাও একটা ভাঁজও নেই, কোথাও অসঙ্গীত নেই, এমনকি পিনটাও এমনভাবে লাগানো যেন সে প্রতিটি ছোঁয়ায় নিজের যত্ন ঢেলে দিয়েছে। ইচ্ছের মনে পড়ে যায় সে নিজের হাতে অনেক সময়ের এমনভাবে শাড়ি ঠিক করে উঠতে পারেনি। এখন মনে হচ্ছে তার শরীরের প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ ধূসর যেন কল্পনায় এঁকে তবেই বাস্তবে ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে। ইচ্ছের মনের মধ্যে ঘুরপাক খায় একজন পুরুষ, তাও ধূসর ভাই, এমন নিখুঁতভাবে শাড়ি পরাতে পারে। এই কথা ভাবতেই ইচ্ছের গাল লাল হয়ে আসে। সে কিছু বলবে না বলেই ঠিক করে, কিন্তু মুখের লজ্জা যেন ঢেকে রাখতে পারছে না। ধূসর পাশ থেকে ইচ্ছেকে দেখে হালকা হাসে, যেন ইচ্ছের মনের সব কথা পড়তে পারছে। ইচ্ছেকে আরেকটু কাছে টেনে নিয়ে নিঃশব্দে বলে ওঠে, 27 বছর জীবনে তুই প্রথম নারী, বিশ্বাস কর, বউয়ের জন্য সব শিখেছি। ইচ্ছে কোনো কথা বলে না, চোখে ধরা পড়ে এক রাশ বিষময়, মুগ্ধতা আর লজ্জার মিশেল। ধূসরের কণ্ঠে সেই নির্লিপ্ত ভঙ্গির পেছনে যেন কোমল ভালোবাসা লুকিয়ে আছে, তা যেন আজ স্পষ্ট হয়ে উঠেছে আয়নার প্রতিচ্ছবিতে। এমন সময় পকেটে থাকা ফোন হঠাৎ করে ভাইব্রেট করতে শুরু করলে ধূসর ইচ্ছের চোখে চোখ রাখার মাঝখানেই আচমকা পিছু হাঁটে। ঠোঁটের কোণটায় এক ফোঁটা হাসি রেখে দরজা খুলে বেরিয়ে যায় লিভিং রুমের দিকে। ইচ্ছে প্রথমে থমকে দাঁড়ায়, তারপর নিজের প্রতিচ্ছবি আয়নায় একবার দেখে নেয়। চোখে মুখে লজ্জা, ধকধক করা বুক, শাড়ির ভাঁজে গরম নিঃশ্বাসের চিহ্ন। ধূসরের আচরণে কেঁপে ওঠে সে, কিন্তু নিজেকে শক্ত করে দ্রুত পা ফেলে বেরিয়ে আসে সোজা ধূসরের পিছু লিভিং রুমের দিকে। তবে গিয়ে দেখে ধূসর ভাই নেই। চারিদিক তাকিয়ে ধূসরকে খোঁজে ইচ্ছে, কিন্তু কোথাও নেই। ঠিক তখনই মালা হন্তদন্ত হয়ে এসে বলে ওঠে, ভাইজান তোকে খেয়ে নিতে বলেছে। ইচ্ছে, চল খাবি? ইচ্ছে কিছুক্ষণ চুপ থেকে শুধু জিজ্ঞেস করে, উনি কোথায় গেছে রে মালা, কিছু বলেনি? মালা মাথা নাড়িয়ে বলে, না, বড় ভাইজান কিছু বলেনি। আর কথা না বাড়িয়ে ইচ্ছে আস্তে পা ফেলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। মালা এক এক করে খাবার সার্ভ করতে থাকে, আর তখন হঠাৎ বলে মালা কিছুটা হাসি নিয়ে বলে, ইচ্ছে, তোকে দারুণ লাগছে এই শাড়িতে। তোর গায়ে এই রঙটা একেবারে ভাইজানের পছন্দের মতো। তবে একটা কথা বলি, তখন ভাইজান কেন তোকে কোলে করে আনলো রে?
আর তখন মালা কিছুটা হাসি নিয়ে বলে। ইচ্ছে সেই কথা শুনে চমকে যায়। কি বলছে মালা? মুখ হঠাৎ শুকিয়ে আসে তার। ঠিক তখনই পানির গ্লাস তুলে নিয়ে মুখে ঢেলে দেয়, যেন গলা দিয়ে কিছু নামতে চায় না আর। কাশি শুরু হয়ে যায় হঠাৎ। গ্লাসের পানি ছিটকে পড়ে টেবিলের উপর, আর মালা তাড়াহুড়া করে সামনে এগিয়ে এসে পিঠে হাত রাখে। ওমা, বিষম খেয়েছিস নাকি? মালা প্রশ্ন করে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ইচ্ছে যেন মুহূর্তেই দম বন্ধ হয়ে যায়। গলায় হঠাৎ কাটা লেগে যায়। হু হু করে বিষম খেয়ে ওঠে। মালা দৌড়ে গিয়ে পানি এগিয়ে দেয়। ইচ্ছে গ্লাসটা ধরে দ্রুত চুমুক দেয় একে একে, যেন সেই প্রশ্নটা তার শরীরের রন্ধ্রে ঢুকে গেছে। ধূসর ভাই কি বলছে, কি করছে, সবকিছু যেন এখন আরো গাঢ় রহস্য হয়ে সামনে আসে। আলো আধারির ঘেরা একটি নীরব কক্ষ। চারপাশে ইটের দেয়াল, পুরনো চুনকাম ঝরে পড়ছে জায়গায় জায়গায়। কক্ষের মাঝে একটি শক্তপোক্ত কাঠের টেবিল আর দুটো কাঠের চেয়ার, যেগুলো দেখে সহজেই বোঝা যায় এগুলো কোনো সাধারণ জায়গার আসবাব নয়। এরা যেন সাক্ষী থেকেছে অগণিতিক জিজ্ঞাসাবাদের, চাপা হুমকির, অসংখ্য ভাঙা স্বপ্নের। টেবিলের ঠিক মাঝখানে অবহেলায় পড়ে আছে একটি সাদা খাম। ফাঁকা নাকি ভেতরে কোনো গোপন রহস্য লুকিয়ে, তা বোঝার উপায় নেই। পুরো কক্ষটায় শুধু একটি ঝুলন্ত বাতি, সেটিও বাতাসে ধীরে ধীরে দুলছে। আলোয় একটা সময় টেবিলের অর্ধেক ঢেকে যাচ্ছে ছায়ার, আবার অর্ধেক উদ্ভাসিত হচ্ছে কম্পমান আলোতে। সেই দুলতে থাকা লাইটের কম্পিত আলোর নিচে মাঝে মাঝে ভেসে উঠছে দুটি মুখের রেখা। একপাশে বসা একজন বয়সের ভারে নুয়ে পড়া মানুষ, যার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, অথচ দৃষ্টি এখনো সতর্ক হিসেবে। অন্যদিকে বসা আরেকজন কঠিন চোয়াল, গাঢ় ভ্রু আর দৃষ্টিতে যেন আগ্নেয়গিরির অপেক্ষামান বিস্ফোরণ, যার চোখে কোনো কুণ্ঠা নেই, আছে শুধু অমোঘ দৃঢ়তা, যেন অপেক্ষা করছে কবে চুপি সারে বিস্ফোরিত হবে জমে থাকা আগুন। টেবিলের দুই প্রান্তে বসা এই দুই মানবের মাঝখানে যেন জমাট বাঁধা এক যুদ্ধ চলছে। কোনো শব্দ নেই, তবু কক্ষের বাতাস ভারী হয়ে আছে দম বন্ধ উত্তেজনায়। এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা গোয়েন্দা বিভাগের একটি গোপন ইন্টাররোগেশন রুম, যেখানে একবার ঢুকলে সত্য ফাঁস হওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। ঝুলন্ত লাইটের আলোয় কাঁপতে থাকা ছায়াগুলো যেন বলে দিচ্ছে আজ রাত হয়তো কাউকে ভেঙে দেবে, কারো মুখোশ খুলে দেবে, অথবা কোনো চিরস্থায়ী নীরবতায় জন্ম দেবে। 9 মাসের ছুটি, কিভাবে 6 মাসেই জয়নিং লেটার আসে? সামনের বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় ধূসর। কণ্ঠে স্পষ্ট রাগ, চোখে তীব্র সন্দেহের ঝিলিক। লোকটি সামান্য হাসে, যেন এই প্রতিক্রিয়া সে অনুমান করেই রেখেছিল। নরম অথচ রহস্যময় গলায় বলে ওঠে, তুমি তো রাগ করেছো না তীর? কাজের জায়গা আর ব্যক্তিগত জীবন এই দুটোকে একসাথে মিলিয়ে ফেলো না। এখানে কখন কিভাবে কোনো পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারে না। ধূসরের চোখ আরো সংকুচিত হয়, দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ যেন আগুনের ঝাপটায় ফেটে পড়ে। অফিসিয়ালভাবে আমি লেটার রিজেক্ট করছি। প্রচণ্ড দৃঢ়তায় উচ্চারণ করে ধূসর। চারপাশে বাতাস থমকে যায় মুহূর্তে। লোকটির মুখে কথা নেই, নিঃশব্দ একটা বিস্ফোরণ যেন ঘটে যায় পুরো ঘরে একটি কথার জন্য। ধূসর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, অগ্নিদৃষ্টি নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন জমাট বাঁধা ক্ষোভের শব্দ হয়ে মেঝে কাঁপিয়ে দিচ্ছে। চোখে মুখে স্পষ্ট আগুনের হলকা, যেন যে কোনো মুহূর্তে সে সমস্ত কিছু ভস্ম করে দিতে পারে। নিঃশব্দ রাতের নীরবতায় তালুকদার পরিবারের গাড়িগুলো যখন একে একে বাড়ির উঠোনে ঢুকে থামে, সময় তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারপাশের ক্লান্তি যেন বাতাসে মিশে গেছে। সকলে নীরবে ধীরে ধীরে যার যার ঘরের দিকে পা বাড়ায়। শরীরের ক্লান্তি আর দিনের ঘটনাগুলোর ভার যেন প্রতিটা দেহে চেপে বসেছে। হৈমন্তী তালুকদার ধীরে নিজের শয়নকক্ষে ঢুকে পড়েন, কিন্তু কিছুতেই তার মন টিকছে না। ভেতরে একটা অদৃশ্য অস্বস্তি কুঁকড়ে ধরে আছে তাকে। আচমকাই মালাকে ডাকার জন্য গলা ছাড়েন, কণ্ঠে অদ্ভুত রকমের উদ্বেগ।
মালা সদ্য কাজ শেষ করে বিশ্রাম নিতে যাচ্ছিল, চমকে উঠে দৌড়ে আসে। শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে মালা হাঁপাতে হাঁপাতে বলে, জি খালাম্মা। হৈমন্তীর কণ্ঠে তখন স্পষ্ট উৎকণ্ঠার কম্পন। দ্রুত জিজ্ঞেস করে বসে, ধূসর আর ইচ্ছে কোথায় রে মালা? আমি তো কাউকে দেখছি না। মালা থমকে যায়, মুখের মধ্যে ভয় আর দোটানার ছায়া খেলে যায় এক মুহূর্তের জন্য। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে কাপা গলায় উত্তর দেয়, তালুকদার ভাই তো সন্ধ্যায় এসে 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর ইচ্ছে ইচ্ছে তো ঘরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মালার কণ্ঠ কেমন দ্বিধা লুকানো ছিল। হৈমন্তী খেয়াল করেন সেটা। ভেতরে অজানা এক শঙ্কা হিম বাতাসের মতো বয়ে যায় হৈমন্তীর বুকের ভেতর দিয়ে। ঘরের দেয়ালে ঘড়ির কাঁটা তখন রাত 12টা পেরিয়ে গেছে। চারপাশে নীরবতা যেন ঘনীভূত হয়ে তালুকদার বাড়িটাকেই গেলে ফেলেছে। আর সেই নীরবতার ভেতর দিয়ে যেন চাপা কোনো অশুভ গুঞ্জন বাজছে অদৃশ্য, অথচ ভীষণ ভয়ঙ্কর। কিছু একটা ঠিক নেই, খুব কিছু একটা ভুল হচ্ছে। এই অনুভূতি নিয়ে হৈমন্তী বসে রয় বিছানায়। হৈমন্তী মালাকে আর কিছু জিজ্ঞেস করার আগেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে এনায়েত তালুকদার। দীর্ঘ সফরের ধকল যেন এখনো তার শরীরের ভেতর রয়ে গেছে, তাই গোসল সেরে শরীরটা একটু হালকা করছেন। সাদা পাঞ্জাবির ভেতর লম্বা কাঁধ আর বয়স্ক অথচ তীক্ষ্ণ মুখবয়ব বেশ গম্ভীর দেখায়। মালাকে নিজের ঘরের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়েত তালুকদারের কপালের গভীর বাজ পড়ে যায়। চোখের ভেতর সন্দেহের ছায়া, ভ্রু কুঁচকে ওঠে। এক দৃষ্টিতে তাকে ইশারায় হৈমন্তীকে প্রশ্ন করে বসে, এইখানে কেন? হৈমন্তী হক চুকিয়ে যায়। মুহূর্তের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা ঘরে নেমে আসে। কিছুটা আমতা আমতা করে বলে, গলায় কৃত্রিম ভরসা এনে বলে, বাতের ব্যথাটা বেড়েছে শীতের বাপ, তাই তো তেল গরম করতে বলেছিলাম মালাকে। মুখের উপর এমন স্পষ্ট মিথ্যে শুনে মালার চোখ বড় হয়ে আসে। মুহূর্তের জন্য মনে হয় সত্যটা বলবে, কিন্তু সময় মতো নিজেকে সামলে নেয়। দাঁড়িয়ে থাকে চুপচাপ, মাথা নিচু করে। হাতের আঙ্গুলগুলো বারবার মুচড়ে যেতে থাকে অজান্তেই। এনায়েত তালুকদার তাকিয়ে থাকে কিছুক্ষণ, মুখে কিছু না বলেও চোখে মুখে স্পষ্ট অস্বস্তি খেলা করে, যেন কিছু একটা মনের মধ্যে খটকা লেগে গেছে। হৈমন্তীর কথাগুলো বিশ্বাস করার চেষ্টা করেও অদৃশ্য কোনো অশনি সংকেত যেন তার চারপাশ ঘিরে ধরেছে। হৈমন্তী তখন দ্রুত গলার স্বর বদলে তাড়া দেয়, মালা যা, তাড়াতাড়ি তেল নিয়ে আয়, আমি তখন গোসল সেরে আসি। মালা কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু বুকের ভেতর ভয় আর সন্দেহের ঢেউ অবিরাম ধাক্কা দিতে থাকে। এনায়েত তালুকদার দাঁড়িয়ে থাকে স্থির চোখে, যেন চারপাশের বাতাসকেও পরীক্ষা করছেন। দৃষ্টিতে এমন একটা প্রশ্নবোধক খোঁজ লেগে থাকে, চুপচাপ, যেন ভিতর থেকে এই সমস্ত অস্বাভাবিকতা টের পাচ্ছে। হঠাৎই ঠান্ডা গলায় বলে ওঠে, তেল তো হাতের কাছেই আছে, তবে মালা দরকার হলো কেন? হৈমন্তীর মুখ দিয়ে কথা বের হয় না, সারা শরীরে ঘাম জমে ওঠে। ইনায়েত তালুকদারের ঠোঁটের কোণে হালকা হাসির ছায়া ফুটে ওঠে, একটা অদ্ভুত ভয় ধরানো হাসি। অন্যদিকে ধূসরের ঘরে ইচ্ছে গভীর ঘুমে মগ্ন। পরনে সেই কালো সিল্কের শাড়ি, শরীরের সাথে মুখে থাকা পাতলা কাপড়ে ইচ্ছে যেন মায়াপরীর রূপ ধারণ করেছে। তৈলাক্ত নরম মুখশ্রীতে ঘুমের প্রশান্তি ছড়িয়ে আছে। গালে ছোট্ট কুচকে কালো তেল যেন নিখুঁত সৌন্দর্যে বাড়তি জাদু ছড়িয়ে দিচ্ছে। এলোমেলো চুলে গোছা, বিছানায় সাদা চাদরে ছড়িয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো সর্দি বাতাস এসে তার চুলগুলো এলিয়ে দিয়েছে। বারান্দার খোলা দরজা দিয়ে চাঁদের নরম আলো নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে। মৃদু দুলতে থাকা পর্দার ফাঁক গলে হালকা ঠান্ডা বাতাস ঘরের পরিবেশে ছড়িয়ে পড়েছে। সেই ঠান্ডায় ইচ্ছে নড়ে চড়ে ওঠে, শরীর কাঁপে এক নিমেষে। কিন্তু ঘুমের অতলে তলিয়ে থাকা ইচ্ছে জেগে উঠতে পারে না, না পারে গায়ে টেনে নিতে পাশে রাখা কমফোর্টটুকু। ইচ্ছে মুখ দিয়ে শুধু হালকা অস্পষ্ট শব্দ করে, আবার গভীর ঘুমে হারিয়ে যায়। ঘরের নিস্তব্ধতায় শুধু ইচ্ছের মৃদু নিঃশ্বাসের শব্দ আর দরজা ভেদ করে আসা বাতাসের আনাগোনা। বাইরে বিশাল আকাশ জুড়ে চাঁদ দাঁড়িয়ে আছে, যেন নিঃশব্দে কোনো অজানা অশনি সংকেত বয়ে আনছে। অন্ধকারে মৃদু আলো ইচ্ছের মুখ আরো কোমল, আরো নিষ্পাপ লাগছে।
ধীরে ধীরে একটি ছায়া এগিয়ে আসে, চোখে গভীর মমতা আর বুকের মধ্যে অদম্য শান্তি। এতদিনে অশান্তির পরে আজ যেন ছায়াটির মনের জমাট বাঁধা মেঘ কিছুটা হলেও সরেছে। ছায়াটি নরম পায়ে ইচ্ছের বিছানার কাছে এসে দাঁড়ায়। ইচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন, মুখে যেন শিশুর মতো প্রশান্তির ছায়া। রোকসানা ধীর হাতে ইচ্ছের গায়ে টেনে দেয় শীত নিবারণের জন্য কমফোর্টটা, যেন কোনো ঠান্ডার ছোঁয়াও তার মেয়ের শরীর ছুঁতে না পারে। নিঃশব্দে একবার ইচ্ছের ঝলমলে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই চুমুতে মিশে থাকে শত দোয়া, ভালোবাসা আর চোখের জলে বুক ভেসে যাওয়া সুখের আকুতি। একটুক্ষণ চুপ করে ইচ্ছের সিথানে বসে থাকে রোকসানা তালুকদার, যেন এই মুহূর্তটাকে চিরকাল নিজের মনে আটকে রাখতে চায় মা হিসেবে। তারপর আস্তে করে সোজা হয়ে দাঁড়ায়, ঘরের চারিদিকে তাকায় একবার। কিছুটা ভয়, কিছুটা তৃপ্তি মিশে আছে যেন তার চোখে। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যান। তারপর প্রতিটি পদক্ষেপ যেন ভারী, যেন এই শান্ত মুহূর্ত থেকে নিজেকে ছিঁড়ে নিতে। দরজার কাছে পৌঁছে নীরবে একটা দীর্ঘ দৃষ্টিপাত করেন তার ছোট্ট মেয়ের দিকে। এখন আর সে ছোট্ট নেই, তবু তার কাছে ইচ্ছে আজও সেই ছোট্টটি। তারপর খুব ধীরে নিঃশব্দে, যেন ঘুমের রাজ্যে মেখে থাকা পরীর কোনো শব্দে ঘুম না ভেঙে যায়, দরজার হাতল ধরে টেনে খুলে ফেলেন। বাইরে রাতের অন্ধকার ঠায় দাঁড়িয়ে আছে অদ্ভুত এক স্নিগ্ধতার মধ্যে। রোকসানা বেরিয়ে যান, দরজা বন্ধ হয় পিছনে। ঘরের ভেতরে ইচ্ছে নরম নিঃশ্বাসের শব্দ আবারও ভেসে আসে, অন্ধকারে নেমে আসে গাঢ় হয়ে। দুদিন পর সময় থেমে থাকে না কারো জন্য, নদীর স্রোতের মতো এগিয়ে চলে আপন গতিতে। ইচ্ছে আর ধূসরের মাঝে সেই রাতের ঘটনা আজ 2 দিন পেরিয়েছে। তবে ইচ্ছে লক্ষ্য করছে ধূসর ভাই এখন যেন তাকে দেখেও না দেখার ভান করছে। কথা বলতে এলেও নির্লিপ্ত, সংক্ষিপ্ত উত্তর দেয়। আর সেই রাতের পর ইচ্ছেকে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছে ধূসর। ইচ্ছে বুঝতে পারে না কি ভুল করেছে সে, কেন ধূসর ভাই এমনভাবে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। অথচ ইচ্ছের নিজের ভেতর যেন আগুনের মতো ভালোবাসা জ্বলছে। ধূসর ভাইয়ের জন্য মনের কোণে যে অনুভূতি গেঁথেছিল তা এখন দিন দিন আরও গাঢ় হয়ে উঠেছে। তার চেয়েও বেশি কষ্ট দেয় ধূসরের সেই নীরবতা, সেই দূরত্ব। ইচ্ছে জানে না কিভাবে সামনে এগোবে, কিভাবে ভাঙাবে এই অব্যক্ত দেয়াল। চোখের আড়াল হলেও মনের যেন ক্রমাগত ধূসর ভাইয়ের উপস্থিতি অনুভব করে। একবার তাকালে মনে হয় চিরদিনের মতো হারিয়ে যাবে, আবার মনে হয় কেন এতটা দূরে সরে গেল। তারও উত্তর নেই। এদিকে কয়েকদিন পর পরীক্ষা। ইচ্ছে পড়ার টেবিলে বসে পড়ার ভান করে, কিন্তু মন কোথাও আটকে আছে। বইয়ের পাতা উল্টালেও দৃষ্টি যেন স্থির থাকে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। হাতের কলম দাঁত দিয়ে কামড়ে ধরে, ভাবে ধূসর ভাইয়ের কথা। স্মৃতিতে একের পর এক ভেসে আসে প্রথম দেখা, প্রথম কথা, প্রথম ছুঁয়ে দেওয়া মুহূর্তগুলো। মনে পড়ে সেই গভীর দৃষ্টি, যেখানে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি লুকিয়েছিল। ইচ্ছে জানে ধূসর ভাই চাইলে ভেঙে দিতে পারে সমস্ত বাধা, তবুও সে কেন নিজেকে এভাবে সরিয়ে রেখেছে। ইচ্ছে একা একা উত্তর খোঁজে, আর বুকের ভেতর চেপে বসে অদৃশ্য ভয়। যদি ধূসর ভাই সত্যি তাকে দূরে সরিয়ে দেয়, যদি এই নীরবতা আর কখনো না ভাঙে। পড়ার টেবিলের উপর মাথা রেখে ইচ্ছে চুপচাপ পড়ে থাকে। বাইরে হালকা বাতাস বয়ে যায়, জানালার পর্দা দুলে ওঠে। সেই হাওয়ার সাথে যেন মিলে যায় ইচ্ছে নিঃশব্দ দীর্ঘশ্বাস। কেউ বোঝে না ইচ্ছে এখন কি গভীর যন্ত্রণায় ভেঙে পড়েছে, অথচ বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে কেবল পড়ায় ব্যস্ত। কেবল তার চোখের ভাষা, তার অকারণ অভিমান, তার নীরব কান্না এইসব বলে দেয় ধূসর ভাইয়ের জন্য তার মন আজও কতখানি বেকুল। আর তখনই অসহায়তা। সকালের মিষ্টি আবহাওয়া ও জানালা দিয়ে আসা সূর্যের আলো প্রতিফলিত হয়ে ইচ্ছের চোখে মুখে আছড়ে পড়ে। আর ইচ্ছে বিরক্তিতে চোখের উপর হাত দিয়ে ধরে যেন আলো না আসে। তবে এমন সময় ইচ্ছের কানে কিছু কান্নার শব্দ আসতে থাকে। হৈমন্তের কান্নার আওয়াজে ইচ্ছের ধ্যান ভেঙে যায়। মুহূর্তে সজাগ হয়ে ওঠে, ভালো করে কান পাতার চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে লিভিং রুমে আসলে কি হচ্ছে। কান্নার শব্দ তীব্র হতে থাকে, যেন বুকের মধ্যে এক অজানা আশঙ্কা দানা
বাঁধে ইচ্ছের। হৃৎপিণ্ডের দুকবুকানিও যেন বেড়ে যায়। আর দেরি না করে দ্রুত দরজা খুলে নিচতলার উদ্দেশ্যে দৌড়ে যায়। নিচে নেমেই থমকে দাঁড়ায় ইচ্ছে। চোখের সামনে দেখতে পায় হৈমন্তী তালুকদার ফপিয়ে কাঁদছেন, আর তার সামনে দাঁড়িয়ে আছে ধূসর। মুখটা একেবারে কঠিন, চোখে মুখে কোনো আবেগ নেই, যেন সে এখানে থেকেও নেই। ধূসর সেদিনই তো এলি, কান্নার ভেজা গলায় হৈমন্তী বলেই চলেন। এখন হুট করে কেন আবার যাচ্ছিস বাবা? মায়ের উপর রাগ করছিস? আমি তো ইচ্ছেকে মেনে নিয়েছি। তুই থেকে যা বাবা, তুই থেকে যা। হৈমন্তীর কণ্ঠভঙ্গিতে ব্যাকুলতা, কান্নায় ভেঙে পড়া একজন মায়ের অদম্য আকুতি স্পষ্ট। কিন্তু ধূসর যেন কোনো কথাই শুনছে না, শুধু নিশ্চল দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটি আটসাট করে চেপে রেখেছে, চোখে অদ্ভুত এক শূন্যতা। ইচ্ছে থমকে তাকিয়ে থাকে। ধূসর ভাই কোথায় যাচ্ছে এত তাড়াতাড়ি? কেন? তার তো কোথাও যাওয়ার কথা ছিল না। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ধূসর খুব শান্ত অথচ অসম্ভব কঠিন স্বরে বলে ওঠে, আমেরিকায় কোম্পানির সাথে কোলাবোরেশনের কাজ আছে, কাল সকালেই রওনা দিতে হবে। শব্দগুলো কানে ঢোকে ঠিকই, কিন্তু ইচ্ছে বিশ্বাস করতে পারে না। ধূসর ভাই চলে যাবে এইভাবে? হৈমন্তী ঝাঁপিয়ে পড়ে ধূসরের হাত ধরে ফেলে। বাবা তুই থাক, আমি ইচ্ছেকে মেনে নিয়েছি। দেখ, তোর ইচ্ছে আর আমার মেয়ে দুজনেই তোকে চায়, এই বাড়ি চায়, আমি চাই। অনির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে। ধূসর আবার বলে খুব ঠান্ডা গলায়। কখন ফিরবো জানি না। হাওয়ার ঝাপটায় দূরে দাঁড়িয়ে থাকার ইচ্ছের চুল এলোমেলো করে দেয়, আর হৈমন্তী নীরবে অশ্রু ঝরতে থাকে। রক্তিম চোখে ইচ্ছে এক পা এগিয়ে আসে সামনে, তবে তখনও কেউ খেয়াল করেনি ইচ্ছেকে। যত সামনে এগিয়ে আসে ইচ্ছের বুকের মধ্যে বিশ্রী একটা কষ্ট জমে থাকে, পা যেন জমে যায় মার্বেলের মেঝেতে। প্রজাপতিরা ডানা মেলে মুক্ত বাতাসে ওড়ার আগেই যেন ডানা ছেটে ফেলেছে। ইচ্ছের মনে হয় তার অনুভূতিগুলোর সাথেও এমন হয়েছে। ইচ্ছের চলার ভঙ্গিতে এক অদ্ভুত রকমের স্থিরতা, যেন এক একটা পা ফেলে ফেলে সে নিজের সমস্ত ভয়, সমস্ত কষ্ট ঝেড়ে ফেলেছে। চারপাশের বড়দের উপস্থিতি, আবেগ, সব কিছু যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কেবল ইচ্ছে এগিয়ে যায়, আর ধূসর এখনো দাঁড়িয়ে একেবারে নিথর হয়ে। ইচ্ছে গিয়ে ধূসরের সামনে থামে। ধূসর নিজের সামনে ইচ্ছেকে দেখে যেন একটু নড়ে চড়ে ওঠে। চোখে মুখে ভেসে ওঠে এক ধরনের অপরাধবোধ, গভীর ব্যথাতুর অপরাধবোধ। হাতের আঙ্গুল শক্ত করে মুষ্টিবদ্ধ করে অজান্তেই ধূসর যেন নিজেকে থামাতে চাইছে, কিন্তু কিছু বলার আগেই ইচ্ছে পা উঁচিয়ে সবার সামনেই ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃঢ় তীব্র সেই আবেগে যেন ধূসর এক মুহূর্তের জন্য হাঁপিয়ে ওঠে। সবাই থমকে তাকায় ইচ্ছের এমন কাজে। শান্ত স্বভাবের ইচ্ছে যেন আজ নিজের অনুভূতি লুকাতে ব্যর্থ। সবার দৃষ্টি উপেক্ষা করে ইচ্ছে চিৎকার করে ওঠে, কণ্ঠে সমস্ত চাপা কষ্টের বিস্ফোরণ। যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে শাসন করবেন, যখন মন চাইবে বিয়ে করে ফেলবেন, আবার যখন মন চাইবে অনির্দিষ্ট সময়ের জন্য চলে যাবেন। কথাগুলো ছুড়ে দেয় ইচ্ছে ঠিকই, তবে ধূসর অনুভব করে তার বুকের কাছটুকু ভিজে গেছে ইচ্ছের কান্নায়। যার চোখের পানিতে ধূসর গোটা দুনিয়া ছাড়খাড় করে ফেলতে পারে, আজকে তার জন্য তার ইচ্ছেগুলি কাঁদছে ভেবেই ধূসরের হাত আরো শক্ত হয়ে আসে। শুধু চোখ বড় করে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। ইচ্ছে কাঁপছে, শরীর জুড়ে যেন টান টান উত্তেজনা। ধূসরের চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, কোনো ভাষা খুঁজে পায় না সে। একটা ভয়ার্ত অপরাধবোধ তাকে ছিন্ন ভিন্ন করে দিতে থাকে মুহূর্তেই। হাত বাড়াতে চায় ইচ্ছের দিকে, কিন্তু কিছু একটা বলতে চায়, কিন্তু ইচ্ছার সময় দেয় না। ধূসরকে নিচের বাহু থেকে সজোরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। ধূসর পেছনে একটু হোঁচট খায়। ইচ্ছে তখন রাগে কষ্টে অপমানিত চাহনি নিয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। শব্দগুলো যেন ছুরি হয়ে ধূসরের বুকে বেঁধে যায়। মুখের সমস্ত রং যেন কোথায় হারিয়ে গিয়ে চেহারায় ফ্যাকাশে রং ধারণ করে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো কিছু বের হয় না। আর মুখ দিয়ে পরিবারের কর্তা ইনায়েত তালুকদার এইবার নড়ে চড়ে দাঁড়িয়ে পড়ে, যেন তিনিও সন্তুষ্ট নন ধূসরের এই হুট করে চলে যাওয়ায়। হৈমন্তী, রুকসানা, ঈশিতা সবার চোখে পানি, যেন দীর্ঘদিন পর ধূসরকে পেয়ে আর কেউ হারাতে চায় না।
ইচ্ছে কান্নায় ভেঙে পড়তে পড়তে সিঁড়ির দিকে দৌড়ে যায়। ছোট ছোট পায়ে দৌড়ে ওঠার সময় লম্বা কেশরাশি খুলে পিঠময়ে ছড়িয়ে পড়ে, যেন ইচ্ছের সাথে তারাও কষ্টে আছে, নিজের অনুভূতি প্রকাশ করার আগেই প্রিয় মানুষকে হারানোর ব্যথায়। ইচ্ছের প্রতিটি দৌড় ধূসরের বুকের উপর কফিনের প্যারেকের মতো আঘাত করে। ধূসর কেবল দাঁড়িয়ে থাকে, নিস্তব্ধ, দিশাহীন। সামনে ইচ্ছে দৌড়ে যাচ্ছে, ওঠে, দূরে, খুব দূরে। ধূসর পায়ের নিচে জমাট বাঁধা শূন্যতার মধ্যে দাঁড়িয়ে থাকে। মনে হয় মাটি ফেটে যাবে তার নিচ থেকে। বুকের ভেতরটা খালি হয়ে গেছে। হাত বাড়ায় ধূসর সামনে, কিন্তু কেউ নেই ধরার জন্য। চোখের সামনে ভেসে ওঠে ইচ্ছের ভিজে মুখ, ভরা কান্নায় টলমল চোখ, কাঁপতে থাকা ঠোঁট। মৃদু বাতাস বইতে থাকে ধূসরের আশেপাশে। তালুকদার বাড়ির সকলের বর্ণিল আলোকছট্টা, বাগানের ফুলের গ্রান, পাখির কোলাহল, সব যেন আজ নিষ্ঠুর এক নীরবতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আর সে কিছুই করতে পারছে না, শুধু চোখ দিয়ে অনুসরণ করে উপরে সিঁড়ির দিকে ছোটাছুটি করতে থাকা ইচ্ছেকে। আর মন থেকে প্রতিধ্বনিত হতে থাকে ইচ্ছে সেই তীব্র আরতি, চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। এই মুহূর্তে ধূসর নিজেকে পৃথিবীর সবচেয়ে একা, সবচেয়ে অপরাধী আর সবচেয়ে দুর্ভাগা মানুষ মনে করে। তবে কি ইচ্ছে তাকে ভুল বুঝলো? ধূসরের ইচ্ছে ঘুড়ি আর কি উড়বে না মুক্ত আকাশে? এখানেই তাদের গল্প শেষ। সন্ধ্যা গড়িয়ে গেছে অনেক আগেই। চারিদিক নিস্তব্ধ, কেবল ভেসে আসছে এশার আজানের সুর, একটা মধুর কিন্তু অদ্ভুতভাবে শীতল শিহরণ জাগানো সুর, যেন আষাঢ় মাস। তাই আবহাওয়া আজ অস্থির। বিকেল থেকে আকাশ মুখ গুমরা, কোথাও কোথাও কালো মেঘ জমেছে ঘন হয়ে। ঝিরঝিরে বৃষ্টি কখনো কাঁপিয়ে তুলছে চারপাশ, আবার হঠাৎ থেমে গেছে নিঃশব্দে। তারপর হঠাৎই বিদ্যুতের ঝলকানি, যেন কেউ আকাশ চিরে একবার ঝাঁপ দিল। নিচে পৃথিবী কেঁপে উঠল কিছুক্ষণের জন্য। তালুকদার বাড়ির পেছন দিকটা বেশ ফাঁকা, পুরনো পরিত্যক্ত একটা ছোট্ট ঝিল। সেখানে অনেকেই ভুলে গেছে এমন জায়গা আছে, অথচ ঠিক সেখানেই গোপনে নির্জনে দুইটি রাজহাঁস বাসা বেঁধেছে। কবে এসেছে কেউ জানে না, কোথা থেকে এসেছে তাও অজানা, কিন্তু তারা ঠিক এক সুরে ডেকেই চলছে বারবার, যেন বৃষ্টি, ঝড়, বজ্রপাত সব কিছুকেই উপেক্ষা করে কারো অপেক্ষায় তারা। চারপাশের প্রকৃতি আজ অন্যরকম, কিছু যেন জমে আছে বাতাসে। সেই ঝিলের নিস্তব্ধ জলরাশির গায়ে টুপটুপ বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় ফ্ল্যাশ হয়ে উঠছে রাজহাঁসের সাদা পালক। সব মিলিয়ে পরিবেশটা যেন একটা গভীর রহস্যের আভা ছড়িয়ে রেখেছে। উপর দিকে অন্ধকার ঘরের এক কোণে ঠান্ডা ফ্লোরে বসে আছে ইচ্ছে। হাঁটু ভাঁজ করে বসে নিজের শরীরটাকে জড়িয়ে রেখেছে দুহাত দিয়ে, আর মাথাটা ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপর, যেন নিজের মাঝেই সেধিয়ে যেতে চায়। সিল্কের কালো শাড়িটা এখনো গায়ে লেপ্টে আছে পুরো শরীর জুড়ে, যেন এক ধরনের ভার, এক অদৃশ্য শিকল। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ে যাচ্ছে ফ্লোরে। মনে হয় অনেক আগে শাওয়ার নিয়েছে, কিন্তু কাপড় পাল্টানোর মতো কোনো ইচ্ছে শক্তি শরীরে আর অবশিষ্ট নেই। রাগে, লজ্জায়, অভিমানে, অপমানে নিজের হাতেই নিজের বাহুতেই আঁচড় কেটে দিয়েছে ইচ্ছে। তবু সেই যন্ত্রণা ধূসরের ছোঁয়ার যেটুকু স্মৃতি ভেতরে জ্বালিয়ে তুলেছে তা একটুও মুছিয়ে দিতে পারছে না, বারবার যেন ব্যর্থ হয়ে পড়েছে। ঘরের বাইরে বজ্রধ্বনি, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জানালার ফাঁক দিয়ে ঘরের অন্ধকারে আলো ছুঁয়ে দেয়। সেই আলো স্পষ্ট হয়ে ওঠে গাল বেয়ে আঁকা লালচে নখের দাগ, গলার একপাশে জেগে থাকা গভীর আঁচড়ের চিহ্ন। অস্বস্তিকর, রুক্ষ, কিন্তু কেমন যেন মায়ায় মেশানো কষ্ট লেগে থাকে সেই দাগগুলোতে। ওগুলো চিহ্ন নয়, যেন ধূসর নিজের নামে এক একটা দাগ বসিয়ে গেছে ইচ্ছের গায়ে। চিহ্ন নয়, অধিকার। ইচ্ছে নিঃশব্দ, নিস্পন্দন, যেন কোনো চেতনা অবশিষ্ট নেই, কিংবা হয়তো খুব সচেতনভাবে নিজেকে আশার করে রেখেছে। ইচ্ছের চোখ দুটো ফাঁকা, কোন দিকে তাকিয়ে আছে বলা মুশকিল, যেন মনে হচ্ছে কিছু দেখছে না, শুনছেও না। ইচ্ছের নিঃশ্বাস খুব ধীর, একঘেয়ে, কিন্তু বুকের মধ্যে যে ঝড় বয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা যেন শরীরের ভেতরে সজোরে আঘাত করছে প্রতিবার। ধূসর ভাইয়ের সেই চোখে দৃষ্টি, সেই দাপটে ঘিরে ধরা মুহূর্ত, সেই স্পর্শ, প্রতিটা দৃশ্য বারবার ফিরে আসছে ইচ্ছের চোখে। সে কি এক তীব্র যন্ত্রণা, উত্তেজনা, এক বিষাক্ত ভালোবাসা,
যার ছায়া থেকে ইচ্ছে এখনো পালাতে চায়, আবার নিজেরই অজান্তে খুঁজেও ফেরে। সকালে ইচ্ছে পাগলের মতো ছুটে এসেছে ঘরে, সারাদিনও দরজা খোলেনি আর না খেয়েছে। ধূসরের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে ধাক্কা দিয়ে। এখন সেই ইচ্ছে যেন এক পাথর, এক নির্বাক ভগ্ন প্রতিচ্ছবি।